ভিভিএস পাস ও বিবি অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম বা পণ্যদ্রব্য ব্যবসায় পরিচালনা ও হিসাবরক্ষণ পদ্ধতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। যারা যারা আমার চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করো নাই, ক্লাস শুরুর আগে দ্রুত ঝটপট সাবস্ক্রাইব করে নাও। কারবারি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যকলাপ দ্বারা ক্রয় বিক্রয় প্রক্রিয়ায় যে পরিমাণ পুনঃ বিক্রয়যোগ্য পণ্য কোনো নির্দিষ্ট তারিখে অবিক্রিত অবস্থায় পাওয়া যায় তাকে মজুত পণ্য বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলে। আর একটি নির্দিষ্ট সময় শেষে কোনো প্রতিষ্ঠান কি পরিমাণ পণ্য বিক্রয় করে এবং কি পরিমাণ পণ্য বিক্রয়ের জন্য মজুদ রাখে তার সংরক্ষণ প্রক্রিয়াকে মজুত সংরক্ষণ পদ্ধতি বলে। এই অধ্যায়ে মজুত পণ্যের হিসাব সংরক্ষণের দুটি পদ্ধতি প্রচলিত রয়েছে, আর আমরা এখন এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। শুরুতে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা নিত্য মজুত পদ্ধতি, যে পদ্ধতিতে কি পরিমাণ পণ্য ক্রয় করা হলো এবং কি পরিমাণ পণ্য ভোক্তাদেরকে সরবরাহ করা হলো তার হিসাব চলমানভাবে বা দৈনিক ভিত্তিতে করা হয়, তাকে নিত্য মজুত পদ্ধতি বলে। এরপর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বা কালান্তিক মজুত পদ্ধতি, যে পদ্ধতিতে হিসাবকাল যাবৎ কৃত ও বিক্রিত প্রতিটি মজুদের ব্যয় বাবদ বিস্তারিত হিসাব সংরক্ষণ না করে কেবলমাত্র হিসাবকাল শেষে অর্থাৎ প্রতি হিসাবকালে একবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়, তাকে কালান্তিক মজুত পদ্ধতি বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলে। অধ্যায়ে আমরা মূলত মজুত পণ্যের হিসাব সংরক্ষণের যে দুটি প্রচলিত পদ্ধতি রয়েছে ও দুটি পদ্ধতির জাবেদা এবং পরিবহন সংক্রান্ত ও পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জাবেদা নিয়ে আলোচনা করব। আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম মূলত এই দুই পদ্ধতির জাবেদা নিয়ে আলোচনা করব। শুরুতে তোমাদের বোঝার সুবিধার্থে আমি সংক্ষিপ্ত আকারে একটি তালিকা তৈরি করেছি, এই তালিকা থেকে আমরা জাবেদাগুলো আলোচনা করব। শুরুতে মার্চেন্ডাইজ পারচেজ ফর ক্যাশ, নগদে মজুদ ক্রয় করা হলে। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদা হবে পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। পক্ষান্তরে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমরা দুটো পদ্ধতির পার্থক্য যদি একটু উপলব্ধি করি, আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যে জাবেদাগুলো করব সেগুলো পণ্য ক্রয় বিক্রয়ের সাধারণ জাবেদা, আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা মজুদ ক্রয় বিক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো করব, করার ক্ষেত্রে সহজ একটা কথা মনে রাখতে হবে। পণ্য ক্রয়ের অর্থ হচ্ছে মজুদ বৃদ্ধি পাওয়া, তার অর্থ হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যে সমস্ত লেনদেনগুলোর ফলে মজুদ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করব, আর মজুদ হ্রাস পেলে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করব। এরপর মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট, বাকিতে মজুদ ক্রয়। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদা হবে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মজুদ ক্রয় করার ফলে যেহেতু মজুদ পণ্যের পরিমাণ বৃদ্ধি পায় আমরা বলবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এরপর পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অফ ক্রেডিট পারচেজ, তার অর্থ হচ্ছে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরতের ক্ষেত্রে আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট, কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার ফলে যেহেতু মজুদ পণ্যের পরিমাণ হ্রাস পায় সেহেতু জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এরপর পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অফ ক্যাশ পারচেজ, নগদে ক্রয়কৃত পণ্যের ফেরতের ক্ষেত্রে জাবেদা হবে ক্যাশ ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার অর্থ হচ্ছে আমার নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং ক্রয় পরিমাণ হ্রাস পাওয়া। পক্ষান্তরে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা হবে ক্যাশ ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার অর্থ, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার অর্থ হচ্ছে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং মজুদের পরিমাণ হ্রাস পাওয়া, আর মজুদের পরিমাণ হ্রাস পাওয়ার কারণে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে বলবো আমরা ক্রেডিট।
এরপর ট্রান্সপোর্টেশন কস্ট বা এফওবি শিপিং পয়েন্ট। এফওবি শিপিং পয়েন্ট হচ্ছে আমাদের পরিবহন ব্যয় পরিশোধের একটা শর্ত। যখন আমাদের অঙ্কে এফওবি শিপিং পয়েন্ট নামে কোনো শর্ত দেওয়া থাকবে তখন বুঝতে হবে ক্রেতা পরিবহন ব্যয় পরিশোধ করবে। সেক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যাবে হবে ট্রান্সপোর্টেশন ইন ডেবিট বা ফ্রেড ইন ডেবিট ক্যাশ ক্রেডিট, আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যাবে হবে মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। পরিবহন ব্যয় পরিশোধের ফলে ক্রয়কৃত পণ্যের মূল্যের পরিমাণ বৃদ্ধি পায়, আর ক্রয়কৃত পণ্যের মূল্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে মজুদের পরিমাণ বৃদ্ধি পায়। আর আমি শুরুতে বলেছি মজুদের পরিমাণ বৃদ্ধি পেলে আমরা বলবো মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট। এরপর আমরা পাওনাদারকে পাওনা পরিশোধ সংক্রান্ত জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে পেমেন্ট অফ অ্যামাউন্ট ওড ফর পারচেজ উইথ ইন ডিসকাউন্টিং পিরিয়ড, অর্থাৎ বাট্টাকৃত সময়ের মধ্যে পাওনাদারকে পাওনা পরিশোধ করা হলে, বাট্টাকৃত সময়ের মধ্যে পাওনাদারকে পাওনা পরিশোধ করার অর্থ হচ্ছে পাওনাদারের পরিমাণ হ্রাস পাবে, তার অর্থ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে। আমরা বাট্টা পাবো, বাট্টা পেলে আমার আয় বৃদ্ধি পায়, ডিসকাউন্ট ইনকাম ক্রেডিট হবে, এবং নগদ টাকার অর্থ হ্রাস পাবে, নগদ টাকা হ্রাস পাবে, ক্যাশ ক্রেডিট হবে। কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা ডিসকাউন্ট ইনকাম বলতে পারবো না। বাট্টার ফলে যেহেতু আমার ক্রয়কৃত পণ্যের মূল্য হ্রাস পায়, তার মানে মজুদ হ্রাস পায়, আর মজুদ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে মার্চেন্টেজ ইনভেন্টরি ক্রেডিট। তার অর্থ হচ্ছে জাবেদাটা হলো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্টেজ ইনভেন্টরি ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। সর্বশেষ পেমেন্ট অফ দ্য অ্যামাউন্ট ওড ফর পারচেজ আফটার ডিসকাউন্টিং পিরিয়ড, বাট্টাকৃত সময়ের পর নগদ পরিশোধ করলে পাওনাদারের পরিমাণ হ্রাস পাবে, নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে। দুই পদ্ধতিতে সেম জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। মজুদ বা পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন যদি একটু লক্ষ্য করি, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে পারচেজ ডেবিট করেছি, ক্রয় ফেরতের ক্ষেত্রে পারচেজ রিটার্ন ক্রেডিট করেছি, ট্রান্সপোর্টেশন এর ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন ইন ডেবিট করেছি, আবার ডিসকাউন্ট পাওয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট ইনকামকে আমরা ক্রেডিট করেছি। এই চারটা হিসাবের মধ্যে আমাদের মূল পার্থক্য। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা পারচেজ রিটার্ন, ট্রান্সপোর্টেশন ইন এবং ডিসকাউন্ট ইনকামের পরিবর্তে শুধুমাত্র মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাবটাকে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মজুদ বা পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এই দুই পদ্ধতিতে জাবেদাগুলো আলোচনা করব। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয়কৃত পণ্য ফেরতের ক্ষেত্রে শুধুমাত্র সেলিং প্রাইজের জাবেদা হবে, কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে আমরা দুটি মূল্যের জাবেদা দিয়ে থাকবো, একটা হচ্ছে সেলিং প্রাইজের, একটা হচ্ছে কস্ট প্রাইজের। মূলত এই দুইটা পদ্ধতির মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটি। আবার বিষয়টা যদি আমরা একটু ভেবে চিন্তা করি, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা পণ্য ক্রয় বিক্রয়ের সাধারণ জাবেদাগুলো দিব, আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে একটা করে শুধুমাত্র কস্ট প্রাইজের জাবেদা বৃদ্ধি পাবে। অর্থাৎ সাধারণ জাবেদা বলতে আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সেলিং প্রাইজের জাবেদাটাকে বোঝাবো, শুধুমাত্র আমাদের মজুদ ভিত্তিক কস্ট প্রাইজের একটা জাবেদা আসবে। তো শুরুতে সেলস অফ মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে মজুদ বিক্রয়ের ক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদা হবে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এবং আমরা বলবো এটাকে সেলিং যে প্রাইসটা থাকবে ওই সেলিং প্রাইজের জাবেদা। কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা শুরুতে জাবেদা দিব ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, টাকা হবে সেলিং প্রাইস, আর আমরা মজুদ বিক্রয় করার ফলে যেহেতু মজুদের পরিমাণ হ্রাস পায় আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, টাকা হবে কস্ট প্রাইস। এরপর সেলস অফ মার্চেন্ডাইজ অন ক্রেডিট, বাকিতে মজুদ বিক্রয়ের ক্ষেত্রে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদা বলবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, টাকা হবে সেলিং প্রাইস। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের প্রথম জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, আর পণ্য বিক্রয় করার ফলে বা মজুদ বিক্রয় করার ফলে মজুদের পরিমাণ যেহেতু হ্রাস পায়, দ্বিতীয় জাবেদাটি হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এরপর সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ফর ক্রেডিট সেলস, ধারে বিক্রিকৃত পণ্য ফেরত সংক্রান্ত জাবেদা। আমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদা হবে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, টাকা হবে সেলিং প্রাইস। কিন্তু
পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমার প্রথম জাবেদা হবে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলিং প্রাইস। বিক্রিকৃত পণ্য ফেরত আসলে যেহেতু মজুদের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমরা দ্বিতীয় জাবেদাটা দিব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, টাকা হবে কস্ট প্রাইস। এরপর সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ফর ক্যাশ সেলস, নগদে বিক্রয়কৃত পণ্য বিক্রয় সংক্রান্ত জাবেদা। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমার জাবেদা হবে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে প্রথম জাবেদা হবে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। দ্বিতীয় জাবেদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এরপর ট্রান্সপোর্টেশন কস্ট বা এফওপি শিপিং পয়েন্ট সংক্রান্ত জাবেদা। এফওপি শিপিং পয়েন্ট হচ্ছে আমাদের বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পরিবহন সংক্রান্ত একটা শর্ত। যখন আমাদের শর্তে এফওপি শিপিং পয়েন্ট উল্লেখ থাকবে তখন বুঝতে হবে বিক্রেতা পরিবহন ব্যয় পরিশোধ করবে। সেক্ষেত্রে আমাদের পিরিয়ডিক এবং পারপেচুয়াল দুটি মেথডে একই জাবেদা হবে ট্রান্সপোর্টেশন কস্ট বা ডেলিভারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপর আমরা জাবেদা দিব দেনাদারের নিকট থেকে নগদ আদায়ের। আমরা দেনাদারের নিকট থেকে দুইভাবে নগদ আদায় করতে পারি, এক ডিসকাউন্টিং পিরিয়ডের মধ্যে, দুই ডিসকাউন্টিং পিরিয়ডের পর। শুরুতে কালেকশন ফর ক্রেডিট সেলস উইথিন ডিসকাউন্টিং পিরিয়ড, বাট্টাকৃত সময়ের মধ্যে দেনাদারের নিকট থেকে অর্থ আদায় করা হলে, বাট্টাকৃত সময়ের মধ্যে দেনাদারের নিকট থেকে অর্থ আদায় করার ক্ষেত্রে অবশ্যই দেনাদারকে আমার ডিসকাউন্ট দিতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো দুই মেথডেই একই রকম জাবেদা হবে ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আবার ক্যাশ কালেকশন ফর ক্রেডিট সেলস আফটার ডিসকাউন্টিং পিরিয়ড, মানে বাট্টাকৃত সময়ের পর টাকা আদায় হলে সেক্ষেত্রে আমার বাট্টা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। দুই মেথডের সেম জাবেদা হবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। মজুদ বিক্রয় বা পণ্য বিক্রয় সংক্রান্ত জাবেদায় আমাদের পিরিয়ডিক এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে শুধুমাত্র আমাদের বিক্রয় এবং বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদায় একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে। আমরা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে শুধুমাত্র একটা জাবেদা দিয়ে থাকি, কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা দুইটা জাবেদা দিব, একটা হচ্ছে সেলিং প্রাইজের, একটা হচ্ছে কস্ট প্রাইজের। অনুরূপ আমরা বিক্রয় ফেরতের ক্ষেত্র দুইটা জাবেদা দিব, একটা হচ্ছে সেলিং প্রাইজের এবং আরেকটি হচ্ছে কস্ট প্রাইজের। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ আমরা ফ্রেট টার্ম এবং ক্রেডিট টার্ম নিয়ে আলোচনা করব। শুরুতে ফ্রেট টার্ম। ফ্রেট টার্ম অর্থ হচ্ছে পরিবহন সংক্রান্ত শর্ত। আমরা অঙ্ক করার ক্ষেত্রে প্রায় লক্ষ্য করব পরিবহন সংক্রান্ত দুটি শর্ত দেওয়া থাকবে, একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট, অন্যটি হচ্ছে এফওবি ডেস্টিনেশন। এখন আমরা এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন বলতে কি বুঝি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এফওবি এর পূর্ণ রূপ হচ্ছে ফ্রি অন বোর্ড। বিক্রেতা পণ্য এফওবি শিপিং পয়েন্ট পর্যন্ত পৌঁছে দিবে, কিন্তু ক্রেতা পরিবহন খরচ বহন করবে। আর এফওবি ডেস্টিনেশন হচ্ছে বিক্রেতা পণ্যকে ক্রেতার গন্তব্য পর্যন্ত পৌঁছানোর সকল পরিবহন খরচ বহন করবে। মোট কথায় এফওবি শিপিং পয়েন্ট শর্ত অনুযায়ী পরিবহন খরচ ক্রেতা বহন করবে এবং এফওবি ডেস্টিনেশন শর্ত অনুযায়ী পরিবহন খরচ বিক্রেতা বহন করবে। অর্থাৎ এফওবি শিপিং পয়েন্ট বলতে আমরা ক্রয় পরিবহন বুঝবো এবং এফওবি ডেস্টিনেশন বলতে আমরা বিক্রয় পরিবহন বুঝবো। এরপর হচ্ছে আমাদের ক্রেডিট টার্ম। একটু লক্ষ্য করো ক্রেডিট টার্ম গুলো আমাদের কোশ্চেনে কিভাবে থাকতে পারে। প্রায় আমরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু শর্ত লক্ষ্য করব। আমি এই জায়গায় উদাহরণের মাধ্যমে একটা শর্ত তোমাদেরকে আলোচনা করব, যেমন 2/10 n/30। এখানে 2 হচ্ছে আমাদের ডিসকাউন্টিং রেট, 10 হচ্ছে আমাদের ডিসকাউন্টিং পিরিয়ড, আর 30 হচ্ছে আমাদের ক্রেডিট পিরিয়ড। তার অর্থ হচ্ছে যখন আমি কোনো পণ্য বিক্রি করব, দেনাদার নিকট থেকে টাকা আদায়ের জন্য এই শর্তগুলো মূলত দেওয়া হয়ে থাকে। 2/10 বলতে আমরা বুঝবো দেনাদার যদি আমাকে 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারে তাহলে আমি 2% হারে দেনাদারকে বাট্রা দিব। আবার পণ্য ক্রয়ের ক্ষেত্রে এই কথাটা আমরা একটু ঘুরিয়ে বলবো, যদি আমরা পাওনাদারকে 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারি তাহলে পাওনাদার আমাদেরকে 2% হারে বাট্রা দিবে। কিন্তু N30 বলতে জায়গা বোঝাচ্ছে আমি যদি ডিসকাউন্টের সুযোগটা কাজে না লাগাতে পারি তাহলে অবশ্যই 30 দিনের মধ্যে আমার মূল্যটা পরিশোধ করতে হবে অথবা মূল্য আদায় করতে হবে। আমি আবারও বলতেছি, সাপোজ এদিকে থাকতে পারে 3/10 n/60, তার অর্থ হচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে 3% বাট্রা, n/60 মানে 60 দিনের মধ্যে পরিশোধ অবশ্যই করতে হবে। আবার এরকম থাকতে পারে 1/15
N90, তার অর্থ হচ্ছে 15 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে 2% বার্তা, কিন্তু 90 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। এই হচ্ছে আমাদের ক্রেডিট টার্ম সংক্রান্ত আলোচনা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা এই অধ্যায়ে আমরা যা যা আলোচনা করলাম, মজুদ ক্রয় বা বিক্রয় সংক্রান্ত জাবেদা, দুইটা পদ্ধতি জাবেদা, ক্রেডিট টার্ম, ট্রান্সপোর্টেশন টার্ম, সব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি আবারও বলতেছি, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, যেন দ্রুত নতুন কোনো চ্যাপ্টারের নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।